অরাংশুর চোখের সামনে সব কিছু ঝাপসা হয়ে আসছে। সিরিঞ্জের সেই নীল বিষটা তার শির দ্বারা বেয়ে মস্তিষ্কে পৌঁছতে খুব বেশি সময় নেয়নি। সে যখন হাঁটু গেড়ে মেঝেতে পড়ে যাচ্ছিল, তার ঝাপসা দৃষ্টিতে শেষ দৃষ্টিতে ছিল শ্রেয়াসী আর অর্ক পাশাপাশি দাঁড়িয়ে আছে। শ্রেয়াসীর সেই পবিত্র স্নিগ্ধ মুখটা এখন এক পৈশাচিক শান্তিতে ভরে আছে। সে ধীর পায়ে অরাংশুর সামনে এসে বসলো, যেমনটা সে আগে ভালোবাসার সময় বসতো। শ্রেয়সী অরাংশুর ঘাড়ের রক্তমাখা জায়গাটাতে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলল, অরু, তুমি তো বলেছিলে ভালোবাসা বেঁচে থাকা নয়, বরং রক্ত চুষে নেওয়া। আজ নিজের রক্ত দিয়ে বুঝতে পারছো তো আমি কত ভালো ছাত্রী। অরাংশু কথা বলতে চাইলো, কিন্তু তার ঠোঁট নড়ল না। তার ভেতরে একটা আর্তনাদ আছড়ে পড়ছে, যাকে সে আগলে রেখেছিল, যার পবিত্রতার দোহাই দিয়ে সে নিজের অন্ধকারকে আড়াল করত। সেই মেয়েটা আজ তার পিঠে ছুরি বসালো। অর্ক এগিয়ে এসে অরাংশুর বুকের উপর লাথি মারলো। অরাংশু চিত হয়ে শুয়ে পড়ল। অর্ক রিমোটটা শ্রেয়াসের হাতে দিয়ে বলল, তুমি কি সত্যি ভেবেছিলে বড় ভাই রাফসান তোমার কেনা গোলাম? রাফসানকে আমি অনেক আগেই কিনে নিয়েছি। পুলিশ আসবে না, যা আসবে তা হলো কালকে সকালে তোমার সলিল সমাধি। শ্রেয়াসী অর্কের দিকে তাকিয়ে একটু হাসলো, তারপর আবার অনাংশুর দিকে ফিরে বলল, তুমি খুনি অরু। 7 বছর আগে তুমি যে মেয়েটাকে মেরেছিলে সে অন্য কেউ ছিল না, সে ছিল আমার ছোট বোন রুহি। তুমি কি ভেবেছিলে আমি তোমার বাগদত্ত হয়েছি ভালোবেসে? আমি এসেছি তোমার হৃৎপিণ্ডটা ছিঁড়ে নিতে, যেমনটা তুমি আমার পরিবারের নিয়েছিলে। অরাংশুর মস্তিষ্কে যেন একটা বিস্ফোরণ ঘটল। রুহি? 7 বছর আগে সেই মেয়েটা শ্রেয়াসীর বোন ছিল। তার মানে এই 7 বছর শ্রেয়াসী প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত অরাংশুকে মারার জন্য ছক কষেছে। সে তার স্পর্শ সহ্য করেছে শুধু আজকে এই রাতের জন্য। অর্ক টেনে তুলে অরাংশুকে একটা চেয়ারে বাঁধতে শুরু করলো। অরাংশু এখন পুরোপুরি অবশ, কিন্তু তার জ্ঞান আছে। অর্ক অরাংশুর কানের কাছে গিয়ে বিষাক্ত স্বরে বলল, ভাইয়া, তোমার অপরাধের খাতাটা অনেক বড়। জহিরকে তুমি মেরেছিলে কারণ ও তোমার সাক্ষী ছিল, কিন্তু শ্রেয়সী যখন আমার সাথে যোগাযোগ করলো তখন বুঝলাম তোমার পতন হবে রাজকীয়। আমাদের বাবা যখন তোমাকে ত্যায্যপুত্র না করে আমাকে করেছিল, তখনই আমি শপথ নিয়েছিলাম তোমার সব কিছু আমি কেড়ে নেব। আজ তোমার প্রপার্টি, তোমার ইজ্জত আর তোমার এই দাম্ভিক জীবন সব আমার। শ্রেয়সী তখন ঘরের এক কোণে রাখা একটা পুরনো ট্যাঙ্ক থেকে কিছু কাগজপত্র বের করলো। সেগুলো আরাংশুর বাবার সই করা সেই আসল উইল, যা আরাংশু ড্রয়ারে লুকিয়ে রেখেছিল। শ্রেয়াসী কাগজের উপর হাত বোলাতে বোলাতে বলল, মানুষের ভাগ্য যখন বৃত্তে করে আরু, তখন ছায়াটাও সাথ ছেড়ে দেয়। তুমি তো ছায়া নিয়ে খেলেছো, এখন অন্ধকারে একা থাকো। গোডাউনের বাইরে থেকে তিথির চিৎকার শোনা গেল। তিথি হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলো। অরাংশুর অবস্থা দেখে সে এক মুহূর্তর জন্য থমকে গেল। তিথির চোখে এক বৈচিত্র্য মিশ্র অনুভূতি, ঘৃণা নাকি করুণা। শ্রেয়সী ওকে জ্যান্ত রাখা ঠিক হবে না। ও অরাংশু, ও যদি একবার উঠে দাঁড়াতে পারে তবে আমাদের কাউকে আস্ত রাখবে না। তিথির কণ্ঠে স্পষ্ট আতঙ্ক। শ্রেয়সী তিথির দিকে তাকিয়ে শীতল গলায় বলল, যে আগুনের প্রশংসা ওরও করতো তিথি, সে আগুনে ওকে পড়তে হবে, তবে এখন নয়। আমি চাই ও দেখুক ওর তিলে তিলে গড়া সাম্রাজ্য কীভাবে আমি আর অর্ক ভাগ করে নিচ্ছি। আমি চাই ওর চোখের সামনে ওর অহংকার চূর্ণ হোক। তিথি অর্কের হাত ধরে বলল, চলো এখান থেকে। পুলিশ আসবে না ঠিকই, কিন্তু জহিরের লোকেরা পিছু নিতে পারে। অর্ক আর শ্রেয়সী বের হওয়ার উপক্রম করলো। যাওয়ার আগে শ্রেয়সী অরাংশুর সামনে এসে তার পকেট থেকে সে পুরনো ভাঙা গাছের টুকরোটা বের করলো, যেটাতে শ্রেয়সীর রক্তের দাগ লেগেছিল। শ্রেয়সী সেটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, রক্তের দাগ মোছা যায় অরাংশু, কিন্তু কলঙ্ক মোছা যায় না। তুমি আমার বোনের জীবনের দাম দিতে পারবে না, তবে তোমার জীবন দিয়ে তার কিঞ্চিত শোধ হবে। তারা সবাই বেরিয়ে গেল। গোডাউনের ভারী লোহার দরজাটা বাইরে থেকে বন্ধ করার শব্দ হলো। অরাংশু এখন একা। তার চারিদিকে পেট্রোলের গন্ধ আর টাইম বোমার সেই নীরব টিকটিক শব্দ। বিষের প্রভাব আস্তে আস্তে কাটছে, কিন্তু তার শরীর এখনও অসাড়। অরাংশু দেওয়ালের দিকে তাকিয়ে হাসলো, তাই সেই ক্রুর ডার্ক হাসি। তার মনে পড়ল বাবার সেই একটা কথা, অরু, কাউকে বিশ্বাস করার আগে দেখে নিবি তার চোখের নিচে কতটা গভীর ছায়া আছে। অরাংশু আজ বুঝলো শ্রেয়সীর মায়াবী চোখের নিচে ছায়াটা ছিল তার নিজেরই তৈরি করা কবরের গর্ত। হঠাৎ গোডাউনের উপর একটা ছোট জানলা দিয়ে একটা ছায়া ভেতরে ঢুকলো। কে একজন অন্তত ক্ষিপ্ত গতিতে নিচে নামলো। অরাংশু ভাবলো অর্ক ফিরে এসেছে তাকে শেষ করতে, কিন্তু না। অজ্ঞাত ব্যক্তিটি অরাংশুর সামনে এসে দাঁড়ালো। সে কেউ নয়, সে হলো অরণি, সেই 7 বছরের বাচ্চা মেয়েটা। অরণির হাতে একটা ধারালো ছুরি। সে অরাংশুর চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে কোনো 7 বছরের শিশুর সরাল্য নেই, আছে এক বৃদ্ধা আত্মার পরিপক্তা। অরণি ফিসফিস করে বলল, মা বলেছিল তুমি আমার বাবা, কিন্তু মা তো তোমাকে মারতে চাই, আমি কি তোমাকে ছেড়ে দেব? অরাংশু অবাক হয়ে অরণির দিকে তাকালো। এই মেয়েটা এখানে এলো কিভাবে, আর ও ছুরি হাতে কি করবে? অরাংশু বিড়বিড় করে বলল,
তুমি এখানে কেন মা? চলে যাও, এখানে বোমা ফাটবে। অরণি হাসলো, একদম অরেংশুর মতো সেই রহস্যময় হাসি। সে অরেংশুর হাতের বাঁধনগুলো কাটতে শুরু করলো। বোমা ফাটবে না বাবা, আমি বোমার তারগুলো আগেই ছেড়ে দিয়েছি। আমি তিথির মেয়ে নই, আমি অরাংশুর মেয়ে, আর অরাংশুর মেয়ে কখনো হাঁটতে শেখে না। অরাংশু বুঝতে পারলো খেলাটা সে যতটা জটিল ভেবেছিল তার চেয়ে অনেক বেশি ভয়ানক। অরণি কে? ও এই বয়সে বোমা নিষ্ক্রিয় করা শিখলো কোথা থেকে? আর তিথি যদি ওর মা না হয় তবে ওর মা কে? বাদন গোলার পর অরেংশ টলতে টলতে উঠে দাঁড়ালো। সে অরণিকে কোলে তুলে নিল। তার পেটের ক্ষত থেকে এখনও রক্ত ঝরছে, কিন্তু তার ভেতরে এখন এক নতুন জেদ। সে গোডাউনের এক গোপন পথ দিয়ে বেরিয়ে এলো। বাইরে তখন ভোর হচ্ছে, পূর্ব আকাশটা রক্তের মতো লাল। অরেংশ অরণিকে পাশে বসিয়ে এক ভাঙা জিপ গাড়িতে স্টার্ট দিল। সে জানে অর্ক আর শ্রেয়সী এখন তার ধানমন্ডির বাড়ির জয়ের উৎসব পালন করছে। সে বিড়বিড় করে বলতে লাগলো, শ্রেয়সী, তুমি ঠিকই বলেছ, যে আগুন আমি জ্বালিয়েছি তাতে আমিই পড়ব, কিন্তু মনে রেখো ফিনিক্স খুব পাখিও ছাই থেকেই জন্ম নেয়। এবার ধ্বংস হবে তুমি আর তোমার পাশে থাকা ওই বিশ্বাসঘাতক ভাই। অরেংশ গাড়ি নিয়ে যখন হাইওয়েতে উঠলো, তার ফোনের ব্যাকআপ ক্লাউড থেকে একটা ওল্ড ভয়েস রেকর্ড অটো প্লে হলো। সেটা 7 বছর আগের সেই রুহির কণ্ঠস্বর। রুহি চিৎকার করে বলছে, অরু ভাইয়া, আমাকে বাঁচাও। শ্রেয়সী আপু আমাকে বিষ খাইয়ে দিয়েছে। ও আমাদের সব টাকা নিয়ে অর্কর সাথে পালিয়ে যেতে চাই। অরেংশ পাথরের মতো হয়ে গেল। তার মানে রুহিকে সে মারেনি, শ্রেয়াসী নিজেই নিজের বোনকে মেরে অরেংশের উপর দোষ চাপিয়েছিল। এবং অর্ক শুরু থেকেই তার প্রেমিকার ভূমিকায় ছিল। অরেংশুর চোখের কোণ দিয়ে এক ফোঁটা তপ্ত জল গড়িয়ে পড়ল। সে গিয়ার চেঞ্জ করে গাড়ির স্পিড বাড়িয়ে দিল। তার চোখের সামনে এখন একটাই লক্ষ্য, রক্তের ঋণ রক্ত দিয়েই মেটানো। ভোরের কুয়াশা ঝেড়ে অরেংশ ভাঙা জিপ গাড়িটা যখন হাইওয়ে দিয়ে ঢাকার দিকে ছুটেছে, তখন তার চোখের দৃষ্টিতে কোনো ক্লান্তি ছিল না। তার পেটের ক্ষত থেকে রক্ত ঝরছে ঠিকই, কিন্তু সেই 7 বছর আগের ভয়েস রেকর্ডটা শোনার পর তার হৃৎপিণ্ড এখন এক আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। রুহি সেই নিষ্পাপ মেয়েটা, যাকে সে নিজের হাতে গুম করেছিল অপরাধ বোধ থেকে, সে আসলে অরেংশর শিকার ছিল না, সে ছিল শ্রেয়সীর শিকার। পাশে বসে থাকা 7 বছরের অরণি জানালার বাইরে তাকিয়ে এক অদ্ভুত শান্তিতে হাসছে। অরেংশ স্টিয়ারিং হুইলে চাপ দিয়ে অফরুষ্ট স্বরে বলল, ভালোবাসা যদি অন্ধ হয় শ্রেয়সী, তবে ঘৃণা আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। তুমি রুহিকে মেরে আমার ঘাড়ে দোষ চাপিয়েছিলে যাতে আমি অপরাধবোধ কুকুরে থাকি। আজ সেই কফিন আমি খুলে ফেলেছি। অরণি হঠাৎ অরেংশর দিকে ফিরে তাকালো। তার ছোট্ট হাতটা অরেংশ রক্তাক্ত হাতের উপর রেখে বলল, বাবা, আমরা কি এখন দানব মারতে যাব? মা আর অর্ক আঙ্কেলও তো এখন আমাদের বাড়িতে বাসর করছে। ওরা বলেছে কাল সকালে সব টাকা ওদের হয়ে যাবে। অরেংশু অরণ্যের মাথায় হাত রাখলো। এই মেয়েটা কার সন্তান তা নিয়ে এখন আর কোনো সন্দেহ নেই। তার বুদ্ধিমত্তা আর তেজ বলে দিচ্ছে সে অরেংশরেরই রক্ত। অরেংশ গিয়ার চেঞ্জ করে স্পিড বাড়িয়ে দিল। দানব যখন ঘরের ভেতর উৎসব করে অরণি, তখন ঘরটা পুড়িয়ে দেওয়াই হলো আসল বীরত্ব। তুমি তৈরি থেকো, আজ রাতে এই শহরের আকাশ অন্য রঙে রঙানো হবে। রাত 10টা, বানানির সেই সুইচ অ্যাপয়েন্টমেন্টে এখন আলোকসজ্জায় সজ্জিত। ভেতরে দামি শ্যাম্পনের বোতল খুলছে অর্ক। তার পরনে স্লিকের পায়জামা পাঞ্জাবি। শ্রেয়সী আয়নার সামনে বসে গহনা খুলছে। তার চোখে আজ এক অর্ক। অরেংশ এতক্ষণে বোধ হয় শ্মশানের ছাই হয়ে গেছে। তিলের ড্রামগুলো যেভাবে সাজানো ছিল তাতে একটা পিঁপড়াও বেঁচে ফেরার কথা নয়। শ্রেয়সী হাসতে হাসতে বলল। অর্ক গ্লাসে চুমুক দিয়ে শ্রেয়সীর পেছনে গিয়ে দাঁড়ালো। তার কাঁধে হাত রেখে বলল, বড় ভাই ভাবতো যে সে বড় চালবাজ, কিন্তু ও জানতো না নিজের ভাই যখন শত্রু হয় তখন রাজপ্রাসাদও কফিন হয়ে যায়। এখন এই রাজত্ব আমাদের শ্রেয়সী। কাল সকালে আমি ব্যাঙ্কে যাব, বাবা সেই উইলটা জমা দিব, সব শেষ। শ্রেয়সী অর্কের দিকে ফিরে তাকালো। তার চোখে এখন এক মুহূর্তের জন্য এক অনিশ্চয়তা দেখা গেল। সে ফিসফিস করে বলল, অর্ক, রুহির কথা তোমার মনে পড়ে? সেই রাতে যখন ও ছটফট করছিল আর আমি ওর নাকে বালিশ চেপে ধরেছিলাম, অরেংশ কি সত্যি কিছু টের পায়নি? ও কেন নিজের কাঁধে দোষ নিল? অর্ক ক্রুর হেসে বলল, কারণ ও তোমাকে ভালোবেসেছিল শ্রেয়সী। ও ভেবেছিল হয়তো ও নিজের রুহিকে ধাক্কা দিয়েছিল বলেই ও মরে গেছে। ও জানতো না আমি আগেই ওর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। অপরাধবোধ মানুষকে অন্ধ করে দেয়, আর আমরা সেই অন্ধত্বের সুযোগ নিয়েছি। ঠিক তখনই অ্যাপয়েন্টমেন্টের লিফটের ঘন্টা বেজে উঠল। অর্ক ভ্রু কুচকালো। এই অসময়ে কে আসবে আবার? রাফসান। দরজাটা নিজে নিজে খুলে গেল। সাধারণত পাসকোড ছাড়া এই দরজা খুলে না। অর্ক আর শ্রেয়সী দুজনেই দরজার দিকে তাকালো। অন্ধকার করিডোর থেকে ধীর পায়ে এক ছায়া ভেতরে ঢুকলো। পরনে ছেঁড়া সাদা শার্ট, যা এখন লাল রক্তে মাখা। হাতে কোনো অস্ত্র নেই, শুধু দু চোখে সেই ডার্ক হিরোর বিধ্বংসী তেজ।
আরাংশু, শ্রেয়সীর মুখ থেকে চিৎকার বেরিয়ে এলো। সে ভয়ে পিছিয়ে গিয়ে ড্রেসিং টেবিল আঁকড়ে ধরলো। আরাংশু ড্রয়িং রুমের মাঝখানে এসে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে সে চেনা অব্বুগার হাসি। সে পকেট থেকে মোবাইলটা বের করে সেই ভয়েস রেকর্ডটা প্লে করলো। পুরো ঘরে রুহির সেই আর্তনাদ প্রতিধ্বনি হতে লাগলো। অরু ভাইয়া, শ্রেয়সী আপু আমাকে বিষ খাইয়ে দিয়েছে। অরাংশু রেকর্ডটা বন্ধ করে শান্ত গলায় বলল, উৎসব কি শেষ হয়ে গেল ভাইয়া? আমি তো ভেবেছিলাম তোমাদের এই বাসরাতে আমরাও একটা নিমন্ত্রিত থাকবে। শ্রেয়সী, তুমি বলেছিলে রক্তের দাগ মোছা যায় কিন্তু কলঙ্ক মোছা যায় না। আজ আমি তোমার কলঙ্কিত আত্মাটাকে এই ঘরের দেওয়ালে সেটে দিতে এসেছি। অর্ক দ্রুত ডয়ার থেকে একটা পিস্তল বের করতে চাইলো, কিন্তু তার আগেই এক ঝটকায় অরাংশু তাকে লাথি মেরে মেঝেতে ফেলে দিল। অরাংশুর শরীরে এখন এক অতি মানবীয় শক্তি, পেটের ক্ষত থেকে রক্ত ঝরছে, কিন্তু সে যন্ত্রণাহীন। সে অর্কের কলার ধরে তাকে দেয়ালে চেপে ধরল। রক্তের টান বড়ই অদ্ভুত, জানিস অর্ক? আমি তোকে ছোটোবেলা থেকে আগলে রেখেছি, অথচ তুই আমার পিঠে ছুরি মারলি। রাফসান তোকে কেনা গোলাম ভেবেছিল, কিন্তু সে জানে না অরাংশুর রাইফাল হতে গেলে মগজ লাগে, স্রেফ বেইমানি নয়। শ্রেয়সী কাঁদতে শুরু করলো। অরু, আমাকে ক্ষমা করো, অর্ক আমাকে বাধ্য করেছিল। অরাংশু শ্রেয়সীর দিকে ফিরল। তার চোখে কোনো মায়া নেই, আছে এক বুক ঘৃণা। সে শ্রেয়সীর কাছে গিয়ে তার হাতটা শক্ত করে চেপে ধরল। ক্ষমা সৌদাটা আমার অভিধানে নেই শ্রেয়সী। তুমি রুহিকে মেরেছিলে শুধু টাকার জন্য, আর অর্ক, তুই আমায় জেল খাটতে চেয়েছিলি আমার রাজত্ব কেড়ে নেওয়ার জন্য। আজ তোদের এই বাসর রাত হবে তোদের কবরের উৎসব। অরেংশু তার পকেট থেকে একটা ছোট রিমোট বের করলো। শ্রেয়সী আর অর্ক দুজনেই আটকে উঠল। এটা কি অরু? অর্ক কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলো। এটা সেই টাইম বোমার রিমোট অর্ক, যেটা তোমরা গোডাউনে লাগিয়েছিলে। আমি ওটা নিষ্ক্রিয় করিনি, আমি শুধু ওটা এই বাড়ির গ্যাস লাইনের সাথে সেট করে দিয়েছি। তোমরা যখন শ্যাম্পেন খাচ্ছিলে তখন পুরো অ্যাপয়েন্টমেন্ট গ্যাসে ভরে গেছে, শুধু একটা স্পার্ক দরকার। অরেংশু তার লাইটারটা জ্বালালো। শ্রেয়সী হাঁটু কেটে বসে বলল, অরু, তুমিও তো মরে যাবে, তোমার 7 বছরের মেয়েটার কথা ভাবো। অরেংশু একটু হাসলো। অরণি এখন সেফ হাউসে আছে, ও আমার মেয়ে, ও জানে কীভাবে একা বাঁচতে হয়। আর আমি তো 7 বছর আগেই মরে গেছিলাম শ্রেয়সী, যেদিন তুমি রুহির লাশের সামনে দাঁড়িয়ে আমি খুনি বলেছিলে। আজ শুধু এই মরা দেহটার সমাধির সমান হবে। ঠিক সেই মুহূর্তে তিথি ঘরে ঢুকলো। তার হাতে অরণির গলায় একটা ছুরি ঠেকিয়ে রেখেছে তিথির চোখে এখন পাগলামি। ছেড়ে দাও লাইটার অরাংশু, তাহলে তোমার মেয়েকে এখানেই শেষ করে দেবো। অর্ক আর শ্রেয়সী আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি ওদের মরতে দেবো না যতক্ষণ না আমি আমার অংশ পাচ্ছি। তিথি চিৎকার করে উঠল। অরেংশু থমকে গেল। অরণির চোখের দিকে তাকালো সে। অরণি কাঁদছে না। সে তার বাবার দিকে তাকিয়ে মাথা নাড়ালো। অরণি হাত দিয়ে তার পকেটে থাকা একটা ছোট কাছের টুকরো বের করে তিথির হাতে জোরে আঘাত করলো। তিথি ব্যথায় চিৎকার করে অরণিকে ছেড়ে দিল। অরেংশু ক্ষিপ্ত গতিতে তিথিকে ধাক্কা দিয়ে সরিয়ে অরণিকে কোলে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে বিল্ডিংয়ের নিচে পুলিশের সাইরেন আর রাফসানের চিৎকার সরে গেল। অরেংশু অর্কর দিকে তাকিয়ে বলল, খেলার শেষ চালটা এখনও বাকি অর্ক। রাফসান এখন পুলিশ নিয়ে আসছে তোদের অ্যারেস্ট করাতে, আমাকে নয়। কারণ রুহির খুনের সব প্রমাণ আর তোমাদের কনফেকশন আমি লাইভ স্ট্রিমিং করে দিয়েছি আমার সোশ্যাল মিডিয়া পেজ থেকে। সারা শহর এখন তোমাদের আসল রূপ দেখছে। অর্ক আর শ্রেয়সী জানলার বাইরে তাকালো। দেখলো নিচে শত শত মানুষ আর পুলিশ। তাদের পালানোর আর কোনো পথ নেই। অরেংশ অরণিকে নিয়ে বারান্দা দিয়ে অন্য একটা রশি বেয়ে নিচে নামার উপক্রম করলো। যার আগে সে শ্রেয়সীকে বলল, এই বাড়িটা আমি তোমার নামে রেখে যাচ্ছি শ্রেয়সী, তবে জ্যান্ত নয়, কঙ্কাল হয়ে থাকবে তুমি এখানে। অরেংশু যখন নিচে নামলো ঠিক তখনই অ্যাপার্টমেন্টের ভেতর এক ভয়াবহ বিস্ফোরণ হলো। পুরো ফ্ল্যাটটা দাউ দাউ করে জ্বলতে শুরু করলো। অরেংশু অরণ্যকে নিয়ে ভিড়ের মাঝে মিশে গেল। কিন্তু বিস্ফোরণের পর যখন পুলিশ উপরে উঠলো, তারা শ্রেয়সী বা অর্কর কোনো লাশ খুঁজে পেল না। পাওয়া গেল শুধু একটা খোলা ভেন্টিলেটর আর নিচে ঝুলে থাকা একটা দামি শাড়ি। পরের দিন সকালে অরেংশুর ফোনে একটা মেসেজ এলো, ওরু ভাইয়া, নরকের আগুন আমাদের পড়তে পারেনি, শীঘ্রই তোমার বাসু সাজাতে আসছি, ইতি।